অনেকভাবেই অনেকের উপকার করতে গিয়ে কিংবা কোনো না কোনো কাজ করতে গিয়ে বিপদে পড়েছেন। কখনো এমন হয়েছে কারো প্রশংসা করে সেদের পাশ নিয়েছেন, তাও আবার প্রশংসাটা যদি হয় অফিসের সিনিয়র ম্যাডামের, যাকে বলে একদম আসল আভাস। আমার ক্ষেত্রে তাই হয়েছে। যবে থেকে এই অফিসে জয়েন করেছি তবে থেকে বেশ ভালোভাবেই কার্যক্রম করছিলাম, কিন্তু গত 6 মাস আগে যখন বস তার একমাত্র সুইট কিউট আর আদুরি মেয়েটাকে যত্ন সহকারে অফিসের অ্যাডমিন দায়িত্ব দিল, তবে থেকে আমার এই অফিসে ভালো থাকার ছন্দপতনটা যেন লেখা হয়ে গিয়েছিল। এখন জিজ্ঞেস করতে পারেন কারণটা কি। যাই হোক, কারণ বলার জন্যই আমি আজকে বসের মেয়ের গল্পটা নিয়ে উপস্থিত হয়েছি। বসের মেয়ে অর্থাৎ সিনথিয়া ম্যাডাম এই অফিসে আসার পর থেকেই কেমন যেন আমার দিকে একটু নজরটা বেশি রেখেছিল, হয়তোবা নতুন ভেবে। আসলে আমি গত 1 বছর যাবৎ এখানে জব করছি। এতদিন কাজ করলেও কোনো রকমের সমস্যা আমার দ্বারা হয়নি। অবশ্য বস আমার কাজে কর্মে খুশি ছিল, তাই হাসি মুখে সেদিন যখন তার মেয়েকে এমডির দায়িত্ব দিয়েছিল তখন সবার সাথে ম্যাডামের পরিচয় করে দিয়েছিল, তেমনি আমাকেও করিয়ে দিয়েছিল। ব্যাস, তারপর থেকে একটা সপ্তাহ বেশ ভালোই গেল। কিন্তু সপ্তাহের মাথাতে যখন বৃহস্পতিবার লাঞ্চের পর ম্যাডামকে নিয়ে কথা উঠছিল, তখন আমার বন্ধু মেয়েদের সাথে ম্যাডামের কাজকর্মের কিংবা ওনার আচরণ বিধি নিয়ে কথা বলার এক পর্যায়ে আমি হুটহাট করে বলেই ফেলেছিলাম, যাই হোক, উনি মোটামুটি ঠিক আছেন, অন্য সব অফিসের বসদের মতো নয়। আর মোটামুটি বললে ভুল হবে, একদম স্মার্ট স্মার্ট স্টাইলিশ, বাইরে থেকে পড়ালেখা করে এসেছে। তার উপর সব মিলিয়ে যখন শাড়ি পরে না, দেখতে একদম পুতুলের মতো লাগে। আর হেসে কথা বলে না, রাতের ঘুম হারাম হয়ে যাবে। ওই ওই এত সুন্দর করে বর্ণনা দিলাম, আর তুই দিলি মুডটাই পুরো নষ্ট করে। তাহলে আর কি বলবে? তুই প্রশংসা করলি আমি বাহবা দিলাম। আর কি বলবে? তুই প্রশংসা করলি আমি বাহবা দিলাম। তোর বাহবার গোষ্ঠী কেলে হালা। ভাগ্যে সেদিন ম্যাডাম ঈশানের করা প্রশংসাটুকুই শুনেছিল, না হলে বাকি কথোপকথন শুনলে হয়তো একদম 6 মাসের ফাঁসি দিয়ে ছাড়তো দুটোকে। কারণ প্রশংসা করার পরবর্তীতেই মেহেদি ঈশানকে বলেছিল, এতই যখন পছন্দ তাহলে প্রপোজ করে দিলেই পারিস। মাথা খারাপ নাকি তোর? পাগলা কুকুরে কামড়েছে আমারে। এজন্যই বলে কাউকে ভালো কথা বলতে হয় না। ওরে আমার ভালো কথার বটগাছ এসে উপস্থিত হলো রে। তোর কি মনে হয় আমি তোর সাথে ফাজলামি করছি? দেখ, তোর ম্যাডামকে তোর পছন্দ সেটা তোর প্রশংসাতেই বোঝা যাচ্ছে। উনি কি পরলে ভালো লাগে, কি লিপস্টিকে দিলে ভালো লাগে, কেমন করে সাজলে ভালো লাগে, সবই জানিস, সবই খেয়াল করিস। এমন না যে তুই ওনাকে পছন্দ করিস, পারছিস না। ভেবে দেখ, তাহলে ঠিকই বুঝতে পারবি। কারো প্রশংসা করেছি তার মানে এই না যে তাকে ভালোবাসতে হবে, তাকে পছন্দ আমার। না হলে আর কি? একটা ছেলে একটা মেয়ে তখনই প্রশংসা করে যখন তাকে ভালো লাগে, তাকে মনে ধরে। আসার পর থেকে দেখছি ম্যাডামের প্রতি তোর একটু আগ্রহটা বেশি। তাছাড়া ম্যাডাম তো দেখতে শুনতে ভালোই, তোর সাথে মানাবে বেশ ভালো। আর হ্যাঁ, প্রশংসা এজন্যই করেছিস কারণ তোর ওনাকে পছন্দ। এখন বুঝে শুনে সময় থাকতে প্রপোজ করে ফেল। শোন, এত তাড়াতাড়ি মরার কোনো শখ আমার নেই। যে বজ্জাত বসের মেয়ে, তাতে যদি ভুলেও এরকম কিছু চিন্তা করি আর ভুলেও সেটা বসের কিংবা ওনার মেয়ের কানে যায়, তাহলে এই শহরে আমার আর থাকা হবে না। এই তো চাকরিটা করে দিব্যি আছে, কেন শুধু শুধু আমাকে একদম বাঁশঝাড়ের কাছে নিয়ে ঠেলে ফেলে দিতে চাইছিস? বন্ধু হয়ে এত বড় ক্ষতিটা না করলে কি নয়? ঘটনাটা এ অবধি থাকলে তো ল্যাটে চুকেই যেত, কিন্তু না, সেটা অপেক্ষা করছিল শনিবারের জন্য। সেদিন দুপুরে লাঞ্চ শেষ করতেই ঈশান কেবিনে এসে বসতেই ম্যাডামের নাম্বার থেকে কল আসলো। তারপর আর কি, যেটা হওয়ার সেটাই হলো। ছেলেটা কেবিনে যেতেই ম্যাডাম সুন্দর করে বসতে বলল। ঈশানও ভদ্র ছেলের মতো বসতেই ম্যাডাম এবার উঠে এসে ঈশানের পাশের ডেস্কের উপর উঠে বসলো। এখন ম্যাডাম আর ঈশান প্রায় মুখোমুখি। ভদ্রমহিলার এমন কর্মকাণ্ডে ঈশান অনেকটা ভড়কে গিয়েছিল। বিষয়টা বুঝে ওঠার আগেই মেয়েটা ওর শার্টের কলার ধরে আছে মুখের কাছে মুখটা এনে বলতে লাগলো, ঈশান সাহেব, আমাকে যেন কেমন দেখতে বলেছিলেন? গত পরশুদিন তো বেশ সুন্দর করেই প্রশংসা করেছিলেন। আজকে আমাকে দেখুন তো ভালো করে, দেখতে কেমন লাগছে, আর প্রশংসা করবেন। কোথায় কি দিলে ভালো লাগবে, কোথায় কি কমতি আছে, আমাকে সবটাই আজকে সামনে থেকে বলবেন।
ম্যাডামের হঠাৎ এমন কর্মকাণ্ড ঈশান অনেকটাই হকচকিয়ে গিয়েছিল। তার উপর মেয়েটা এতটাই কাছে এসেছে যে ঈশান ওর বুকের হৃদস্পন্দনটা স্পষ্ট শুনতে পাচ্ছে। মেয়েটার বুকের ওঠানামাটা ক্রমশই বাড়ছে। নিজে থেকেই কাছে এসেছে, আবার নিজেরই এই অবস্থা। কিছুক্ষণ যাবৎ ঈশান অপলক নয়নে মেয়েটার গোলাপি ঠোঁটের দিকে তাকিয়ে রইল। অসম্ভব রকমের সুন্দর লাগছে মেয়েটাকে আজকেও। অফিসের বসকে এত সুন্দর লাগবে কিংবা লাগতে পারে এখানে সেটা জানা ছিল না ছেলেটার। ও এতক্ষণ ধরে দেখে বলতে আরম্ভ করলো, ম্যাডাম, আজকেও আপনাকে দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগছে। সব মিলিয়ে একদম। ব্যাস এইটুকুই যেন বাকি ছিল। এমন একটা শব্দ মুখে চলে আসছিল হুটহাট করে, যেটা আরেকটু হলে মুখ ফসকে বলে ফেলতো চেয়েছিল। সেটা ঈশানের মুখের এক্সপ্রেশন আর কথার ধরনেই বুঝে গেল। তাই রাগী চোখে তাকিয়ে থেকে বলতে আরম্ভ করলো, আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমি আপনার সিনিয়র বস হয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছি, আর আপনি কি না আমাকে সব বাজে কমেন্ট করে যাচ্ছেন? আপনার সাহস তো কম না? আপনার কি কোনো ভয় ডর নেই? না, মানে আসলে ম্যাডাম, আপনি বলতে বললেন তাই। সেই জন্য এমন একটা কথা বলবেন? আপনার সাহস হলো কি করে আমার দিকে নজর দেওয়ার? ম্যাডাম, আমি আবার আপনার দিকে কখন নজর দিলাম? তাই যদি না হতো তাহলে এইসব কমেন্ট করতে পারলেন কি করে? আপনি তো সবই জানেন আমাকে কিসে ভালো লাগে আবার কিসে কমতি লাগে। ম্যাডাম, সবসময় সামনে থেকে আমাদের কাজের জন্য ট্রিট করেন, তাহলে কি আপনার দিকে আমরা তাকাবো না? তখনই তো দেখেছি, তাই আর কি। আবার আমার মুখে মুখে তর্ক? আপনাকে বারণ করেছি না, আপনি আর একটা কথা বলবেন না। ঠিক আছে ম্যাডাম, আই এম সরি ম্যাম, আমার ভুল হয়েছে। আমি ভুলেও আপনার দিকে কখনো তাকাবো না। এবার তো অন্তত আমাকে ছেড়ে দিন। এইভাবে আমাদের কেউ দেখে ফেললে আপনার মান সম্মানটাই নষ্ট হবে। ঈশানের কথাতেই ম্যাডাম এবার কিছুটা শান্ত হলো। হাতের বাঁধন আলগা হতেই ঈশান ওনার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। মেয়েটা কেমন ফ্যাল করে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। শুধু শুধু অবান্তর কারণে ছেলেটার উপর রাগ করলো কিনা সেটাই ভাবতে লাগলো। আসলেই তো কেউ প্রশংসা করলে সেটা নিয়ে এরকম রাগ দেখানোরই বা কী ছিল? ছেলেটা ওর অফিসের কলিগ বলে নাকি ওর অফিসের একজন নিম্ন পর্যায়ের কর্মচারী বলে এরকম রাগ দেখালো? অবশ্য সমপরিমাণের কিংবা লেভেলের কেউ হলে হয়তোবা এরকম করে রাগ দেখাতো না, মিষ্টি হেসে তার জবাবে উত্তর দিত। সেদিনের পর ঈশান আর ভুলেও গত একটা মাস ম্যাডামের দিকে চোখ তুলে তাকায়নি। মাথা নিচু করে ওনার সামনে গিয়েছে, মাথা নিচু করে কথা বলে আবারও ফিরে এসেছে। প্রথম সিনথিয়া ম্যাডাম ভেবেছিল ঈশান হয়তোবা নাটক করছে, কিন্তু গত একটা মাস ধরে ঈশানের গতিবিধি লক্ষ্য করতে লাগলো। ছেলেটা একটাবারের জন্য ওর দিকে তাকায়নি। মিটিং রুমে ডাকলেও ওর দিকে তাকিয়ে কথা বলতো না। সব সময় মাথা নিচু করে আর মুখটা কালো করে রেখেই কথা বলেছে। তাহলে সেদিনের সেই বলা কথাগুলোতে ছেলেটা হয়তোবা কষ্ট পেয়েছে, কিংবা ভয়ে ওর দিকে তাকায় না, ভাবে চাকরি চলে যাবে। সেই ভয়ে ম্যাডামের থেকে নিজেকে এতই দূরে রাখার চেষ্টা করে। প্রথম এসব বিষয়ে সিনথিয়া খুব একটা কেয়ার না করলেও পরবর্তীতে যখন ঈশান বারবার এরকমটা করতো সামনে থেকে, তখন প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগা শুরু হলো মেয়েটার। কিছু না বললেও সিনথিয়ার চোখে মুখে বিরক্তি ফুটে উঠত। সবার সামনে ছেলেটা ওর দিকে না তাকিয়ে শুধু হ্যাঁ বা না বলে উত্তর দিত। অন্যদিকে গত এক মাসে ঈশানেরও এই বিষয়টা নিয়ে অভ্যেস হয়ে গিয়েছিল, তাই ম্যাডামের দিকে ভুলেও তাকাতো না। এই এক মাস ঈশান যেন ভুলেই গিয়েছিল ম্যাডাম কেমন দেখতে। এই ঘটনাটা অফিসের অনেকেই খেয়াল করেছে, কিন্তু ম্যাডাম রাগী বলে কেউ তেমন কিছু জিজ্ঞেস করেনি আর এসব নিয়ে মাথা ঘামায়নি। ঈশানের পাশের ডেস্কের একটা মেয়ে কলিগ বিষয়টা বেশ ভালোভাবেই লক্ষ্য করেছে, তাই ওকে বিষয়টা জিজ্ঞেস করবে ভাবে। সেদিন লাঞ্চের টাইমে দুজনে একসাথে ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল। রিয়া নামের ওই মেয়েটা ঈশানের মুখোমুখি বসেছিল। এই মেয়েটাও বেশ দেখতে মোটামুটি সুন্দরী। মেয়েটা যে ঈশানকে কিছুটা হলেও পছন্দ করে সেটাও বুঝতে পারে, তবে ঈশান ওর থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করে। কিন্তু আজকে আবার অফিসে মেহেদি আসেনি, তাই এই বিরক্তিকর মেয়েটার সামনে বসে থাকতে হয়েছে। ঈশান চুপচাপ বসে এক মনে খাচ্ছিল।
এবার রিয়া ওর দৃষ্টি আকর্ষণ করার জন্য গলা খাকারি দিতেই ঈশান একবার ওর দিকে তাকালো। তখন রিয়া বলতে শুরু করলো, আচ্ছা ঈশান, সবসময় আপনি দেখি কেমন চুপচাপ থাকেন, বিশেষ করে যখন ম্যাডামের কেবিনে যখন যান কিংবা কোনো মিটিং থাকে তখন ওনার দিকে ভুলেও তাকিয়ে কথা বলেন না। গত 1-1.5 মাস যাবৎ এমনটাই ঘটছে। কিছু কি হয়েছে আপনার, নাকি ম্যাডাম আপনাকে কিছু বলেছে? কই না তো, কি হবে? তাছাড়া উনি অফিসের বস, ওনার দিকে তাকানোর কিংবা চোখে চোখ রেখে কথা বলার সাধ্য কিংবা সাহস আমার কি কোনোটাই আছে? আর সবচেয়ে বড় কথা, নিজের যোগ্যতার থেকে বেশি কিছু নিয়ে ভাবতে হয় না। আজকাল আপনি না কেমন যেন কথা বলেন, কবি সাহিত্যিকদের মতো সব কঠিন কঠিন কথা বলেন। এত সব কঠিন কথা আমার এই ছোট্ট মস্তিষ্ক কিছুতেই মিলিয়ে উঠতে পারে না। ঈশান একটু হাসার চেষ্টা করে বলল, সব কথার মানে খুঁজতে হয় না রিয়া, এখানে আমরা কাজের জন্য এসেছি। আলাদা কোনো কথা বলাটা বেমানান। খাওয়া শেষ করুন, লাঞ্চের টাইম প্রায় শেষ হয়ে আসছে। ঈশান কথাগুলো বলে খাওয়া শেষ করলো। অন্যদিকে ঈশান আর রিয়া যখন কেবিন থেকে বের হচ্ছিল তখনই সিনথিয়া ম্যাডাম ওদের দুজনকে একসাথে দেখে। দুজনে কথা বলতে বলতে ক্যান্টিনের দিকেই আসছিল। ম্যাডাম ওদের ফলো করতে করতে ক্যান্টিন অবধি আসে। তারপর এসে ওদের গতিবিধি লক্ষ্য করার চেষ্টা করলো। ওরা কি বলল ম্যাডাম স্পষ্ট শুনতে পেল। এসব বিষয়ে আবার ঈশান আর রিয়া কেউই খেয়াল করেনি। খাওয়া শেষ করে যখন ঈশান আর রিয়া কেবিনে এসে বসলো, ম্যাডাম সিসিটিভিতে ছেলেটিকে কেবিনে আসতে দেখে ওকে কল করলো। ঈশান ম্যাডামের নাম্বারটা দেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফোনটা রিসিভ করতেই ম্যাডাম ওকে যেতে বলল। ছেলেটা অনুমতি নিয়ে কেবিনে প্রবেশ করতেই ম্যাডামকে খেয়াল করলো উল্টো দিক ঘুরে বসে আছে। ম্যাডাম ডেস্কের সামনেই দাঁড়ালো। তখন ম্যাডাম ঘুরে ওর দিকে তাকাতেই খেয়াল করলো ছেলেটা গত 1 মাসের মতো আজকেও মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। এবার সিনথিয়া ম্যাডাম রাগী চোখে তাকিয়ে বলতে শুরু করলো, ঈশান সাহেব, আপনার সমস্যা কোথায়? কই না তো ম্যাডাম, আমার কোনো সমস্যা নেই। তাহলে আপনার বিহেভটা এরকম কেন? ম্যাডাম, আমি আবার কি করলাম? আমার জানা মতে আমি এমন কোনো কাজ করিনি যাতে আপনাদের কোনো সমস্যা হতে পারে। আমি আপনাকে তেমন কিছু বলিনি। আপনি এমন মাথা নিচু করে কথা বলছেন কেন? আমার দিকে তাকান, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। ম্যাডাম, আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলার শক্তি সাহস আমার কোনোটাই নেই। তাহলে কি রিয়া ম্যাডামের দিকে তাকিয়ে কথা বলার সাহস আছে? রিয়া আর আমি দুজনেই স্টাফ, তো আমাদের মাঝে কথা হতেই পারে। আপনি কিন্তু রীতিমতো আমাদের সাথে বেয়াদবি করছেন। আমার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। ম্যাডাম, আমার কোনো যোগ্যতা নেই আপনার চোখের দিকে তাকানোর। তাহলে রিয়া ম্যাডামের চোখের দিকে চোখ রেখে প্রেম করার যোগ্যতা আছে আপনার, তাই তো? ম্যাডাম, আপনি ভুল দেখেছেন। আমরা কোনো প্রেম করিনি, আমরা জাস্ট কথা বলছিলাম। ঈশান, আপনি কিন্তু আমার সাথে রীতিমতো তর্ক করছেন। এর ফলাফল কিন্তু আপনার জন্য খুব বেশি ভালো হবে না বলে রাখলাম। সরি ম্যাডাম, আমি যদি ভুল করে থাকি তার জন্য আমাকে মাফ করবেন। মাফ আপনাকে করবো কি না সেটা পরে ভেবে দেখব। তার আগে আপনি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। ঈশান তারপরও ম্যাডামের দিকে তাকালো না। তখন ম্যাডাম একটা রাগী অহংকার দিয়ে বলে উঠল, ঈশান সাহেব, আপনার সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। আমি অফিসের বস হয়ে আপনাকে বারবার বলছি আমার দিকে তাকাতে, আর আপনি মাথা নিচু করে আছেন। ঈশান আর উপায় না পেয়ে এবার ম্যাডামের চোখে চোখ রেখে তারপর আবারও চোখ ফিরিয়ে নিতে গেলেই ম্যাডাম ওকে আসলো। তারপর রাগীভাবে এসে ঈশানের পাশে দাঁড়াতেই ছেলেটা ওনার দিকে একবার ফিরতেই ম্যাডাম সেদিনের মতো ঈশানের শার্টের কলার ধরে অনেকটা কাছে নিয়ে আসলো। ঈশান কিছুটা ভয় পেয়ে গেলেও তেমন কিছু বলল না। মাথা নিচু করতে গেলেই এবার মেয়েটা ওর থুতনি ধরে উঁচু করে চোখে চোখ রেখে বলতে লাগলো, ঈশান সাহেব, নিন এবার কথা বলুন। আমি কি কথা বলবো ম্যাডাম? আপনিই তো কথা বলার জন্য ডাকলেন। তার মানে রিয়া ম্যাডাম যদি আপনাকে ডেকে নিত তাহলে ঠিকই ওনার সাথে প্রেম করতে পারতেন। ম্যাডাম, আপনার কথা ভুল হচ্ছে। আমি ওনার সাথে প্রেম করিনি, আমরা কলিগ হিসেবে দুজন কথা বলেছি। তাহলে আপনার আমার সাথে কথা বলতে কিসের সমস্যা? ম্যাডাম, আপনি আমার অফিসের বস, আপনার সাথে আমি কাজের বাইরে আর কি কথাই বা বলতে পারি। ছেলেটা ঠিকই বলেছে বুঝতে পেরেছে সিনথিয়া কিছুটা নরম হলো। ঈশান নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে মেয়েটা আবারও ওকে ওর শার্টের কলারটা শক্ত করে ধরে বলতে আরম্ভ করলো, কেন? সেদিন না খুব সুন্দর করে আমার প্রশংসা করেছিলেন, তাহলে আজকেও করুন। ম্যাডাম, বললাম তো আমার কোনো যোগ্যতা নেই আপনার প্রশংসা করার।
তাহলে কার করতে পারো, রিয়ার? রিয়ার সাথে খুব ঢলাঢলি করা হয়, তাই না? ম্যাডাম, আপনি বারবার রিয়ার সাথে নিজেকে গুলিয়ে ফেলছেন। কোথায় আপনি আর কোথায় রিয়া? ম্যাডাম, আপনি অফিসের এমডি, আর রিয়া রিয়া ম্যাম একজন সাধারণ স্টাফ। ওনার সাথে নিজেকে তুলনা করাটা আপনার জন্য বেমানান। আপনি অনেক উপরের পর্যায়ের একজন মানুষ। আপনি একজন বিজনেসম্যানের মেয়ে, আর উনি সামান্য একজন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। এসব বলে নিজেকে ছোট করবেন না। এতই যখন বুঝতে পারো, তাহলে ওর সাথে কথা বলতে পারলে আমার সাথে কেন বলতে পারো না? ম্যাডাম, আপনার সাথে কথা বলার মতো যোগ্যতা আমার নেই। আর সবচেয়ে বড় কথা, ভুলভাল কিছু বলে ফেললে শেষে চাকরিটাই যাবে। আমি তোমাকে অভয় দিচ্ছি, রিয়ার সাথে যেমন করে কথা বলো ঠিক তেমন করেই কথা বলো। ঠিক আছে ম্যাডাম, আপনি বলুন, আমি শুনছি। আমার তো বলার মতো তেমন কোনো কথা নেই, আমি তার উত্তর দিচ্ছি। ঈশানের কথাতে ম্যাডাম কিছুটা শান্ত হলো। তারপর ওর শার্টের কলার ছেড়ে দিল। এর মাঝখানেই কেবিনে দরজায় নক পড়তেই ম্যাডাম গিয়ে নিজের জায়গায় বসলো। ম্যাডামের ম্যানেজার কেবিনে ঢুকতেই ঈশান বেরিয়ে যেতে নিলেই তখন ম্যাডাম বলতে শুরু করলো। ঈশান সাহেব, আমি আপনাকে বেরিয়ে যেতে বলেছি? না মানে ম্যাডাম, আমার তো কোনো কাজ নেই, তাই। কাজ থাকুক বা না থাকুক, আমি আপনাকে যেতে বারণ করেছি তো যাবেন না। ঈশান মাথা নেড়ে এসে আবারও আগের জায়গায় দাঁড়িয়ে রইল। ম্যানেজার কিছু একটা বলে বেরিয়ে যেতে এবার সিনথিয়া ঈশানকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো। আমি যতক্ষণ আপনাকে যেতে না বলবো ততক্ষণ অবধি আপনি সেখানেই বসে থাকবেন। পুরো 1 ঘন্টা ঈশানকে বসিয়ে রেখে তারপর ম্যাডাম ছাড়লো। ঈশানও হাঁপ ছেড়ে বাঁচল। এমন করেই কাটলো আরও 15টা দিন। এই 15টা দিনে ঈশানের সাথে রিয়ার যতবার কথা হয়েছে ততবার ম্যাডাম কিভাবে যেন সবটাই জেনে গেছে। ঈশান বুঝতেও পারেনি। তবে কি ম্যাডাম ওদের পিছনে লোক লাগিয়ে রেখেছে? বিষয়টা ভেবেই ঈশান যখনই রিয়ার সাথে কথা বলে তখনই আশেপাশে তাকায়, কিন্তু না, কাউকেই দেখতে পায়নি। ঈশান ভাবে ম্যাডাম ওর দিকে এত লক্ষ্য রাখছে কেন? তাহলে কি ম্যাডাম ভাবে ঈশান রিয়ার সাথে প্রেম করছে? আর ওরা প্রেম করলেই বা তাতে কি ম্যাডামের? এতে তো ওনার কিছু যায় আসার কথা না। তাহলে কি ভদ্রমহিলা কোনো কারণে জেলাস? সেজন্যই কি ঈশানকে রিয়ার সাথে এক প্রকার কথা বলতে দিতে চায় না? সবেমাত্র লাঞ্চ শেষ করে এসে হাতের কাজগুলো করছিল আর এসবই ভাবছিল। এর মাঝখানে ম্যাডামের নাম্বার থেকে কল আসলো। বুঝতে আর বাকি রইল না যে ম্যাডাম এইসব বিষয় জেনে গেছে। ঈশান এক প্রকার দেরি না করে ম্যাডামের কেবিনে আসলো। আসতেই দেখলো মেয়েটা চোখ দুটো ঢেকে কিছু একটা ভাবছে। ঈশান ভিতরে এসে ম্যাডামের সামনে দাঁড়াতেই ম্যাডাম ওর দিকে তাকালো। মেয়েটার চোখ জোড়া লাল হয়ে আছে। ম্যাডামের চোখ জোড়া লাল দেখেই ঈশান উত্তেজিত হয়ে বলতে লাগলো। ম্যাডাম, কি হয়েছে আপনার? আপনি কান্নাকাটি করছেন কেন? কেউ কি কিছু বলেছে আপনাকে? না, কিছু হয়নি আমার। তুমি এত দেরি করে আসলে কেন ঈশান? আমি তোমাকে আরো 5 মিনিট আগে আসতে বলেছি। না মানে আসলে ম্যাডাম, হাতে একটা ফাইল ছিল, সেটা গুছিয়ে এসেছে। আমি তোমাকে কল করার সাথে সাথে তুমি আসবে। আমার কথার বাইরে তোমার কি এত কাজ যে তোমাকে সেগুলো আগে করতে হবে? সরি ম্যাডাম, আর কখনো এরকম ভুল হবে না। আপনি আগে বলুন, আপনি কেউ কিছু বলেছে কিনা? আপনি যেভাবে কান্নাকাটি করছেন তাতে আমার মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে, আর না হলে কেউ আপনাকে কষ্ট দিয়ে কথা বলেছে। ম্যাডাম নাক টেনে মাথা নেড়ে না সূচক উত্তর দিলে তখন ঈশান বলতে আরম্ভ করলো। তাহলে বলুন, কে আপনাকে কষ্ট দিয়েছে? নাকি বয়ফ্রেন্ডের সাথে আপনার? আমাকে কেউ কষ্ট দিয়েছে তুমি শুনতে চাও ঈশান? ঈশান মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিতেই ম্যাডাম রাগীভাবে বলতে লাগলো। আমাকে কষ্ট দেওয়ার মানুষটা তুমি ঈশান। আমি কষ্ট পাচ্ছি, তুমি বুঝতে পারছো না? ম্যাডাম, আমি আবার কি করলাম? আমার জানা মতে এমন কোনো কাজ করিনি যার জন্য আপনি কষ্ট পাবেন। সবসময় কাজে কি মানুষ কষ্ট পায়? বিহেভিয়ারেও কষ্ট পায়। তুমি এমন সব বিহেভ করো, আমার এমন করে কথা বলো, এটা আমার খুব খারাপ লাগে। আর তোমাকে যেটা করতে বারণ করি তুমি সেটাই করো। ম্যাডাম, আমার জানা মতে আমি আপনার কোনো কথার অবাধ্য হইনি। একদম মিথ্যে বলবে না। একটু আগেও তুমি রিয়ার সাথে কথা বলোনি? আমি বারণ করেছি তুমি রিয়ার সাথে কথা বলবে না। ততবারই তুমি রিয়ার সাথে গিয়ে প্রেম করো, ঢলাঢলি করো। ওই মেয়েটা তোমার গায়ের উপরে এসে বসে। ম্যাডাম, আপনাকে আমি আর কতবার বলবো, আপনার ভুল হচ্ছে। আমি রিয়ার সাথে প্রেম করি না। তাছাড়া ওনার সাথে আমার সম্পর্ক হবেই বা কী করে? আমার ওনাকে পছন্দ নয়, জাস্ট কলিগ, সেই জন্য কথা বলি।
আমি তোমাকে বলতে বারণ করেছি, আর বলবে না। ঠিক আছে ম্যাডাম, আর বলবো না। কিন্তু উনি আমার পাশের কেবিনে বসে, তাই বারবার যদি কথা বলতে চায়, আমি যদি না বলি তাহলে ভাববে আমার ভাব বেড়ে গেছে। আমি তোমাকে বারণ করেছি না, আজকের পর থেকে আর কথা বলবে না। ঠিক আছে ম্যাডাম, বলবো না। কিন্তু এই সামান্য বিষয়ের জন্য কান্নাকাটি করা লাগে? আপনি কান্না করবেন না প্লিজ। আপনার চোখে কান্না কেন জানি মানাচ্ছে না, প্লিজ ম্যাম। তোমার কাছে আমার প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছে, সে তুমি বুঝতে পারছো না? ঠিক আছে ম্যাম, আমি তো বললাম আমি কথা বলবো না। কোনো রকমে সেদিনের মতো মেয়েটার কান্না তো থামানো গেল, কিন্তু এক সপ্তাহ পরে সেদিন যখন সিনথিয়া ম্যাডাম ঈশান আর রিয়াকে দেখল, সেদিন রিয়া মেয়েটা জোর করে এক প্রকার ঈশানের সাথে কথা বলছিল, কারণ গত একটা সপ্তাহ যাবৎ ঈশান রিয়াকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। কারণ অফিসের ম্যাডামের কড়া নির্দেশ, যতবার মেয়েটা ওকে জিজ্ঞেস করেছে কেন কথা বলছে না, কেন এমন করে এড়িয়ে যাচ্ছে, ততবার ঈশান ওকে আরও এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। ঈশান যখন সেদিন কেবিন থেকে বের হতে যাবে, তখনই রিয়া ঈশানের একটা হাত ধরে। মেয়েটার এমন কাণ্ডে ঈশান প্রচণ্ড অবাক হয়ে ওর দিকে চোখ বড় বড় করে তাকায়। এরই মাঝখানে সিনথিয়া ম্যাডামও কেবিন থেকে বেরিয়ে ওদের কেবিনের দিকেই আসছিল। ঠিক তখনই ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে দুজনকে একসাথে এ অবস্থায় দেখে। এমন কিছু দেখেই যেন ভদ্রমহিলার মাথায় আগুন জ্বলে ওঠে। কেউ কিছু বুঝে ওঠার আগেই সিনথিয়া ম্যাডাম এসে ওদের পাশে দাঁড়ায়। ম্যাডাম সব কিছু কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিজেই বলতে লাগলো, ঈশান সাহেব, আপনার প্রেম করা হয়ে গেলে এবার আমার কেবিনে আসবে, অনেক কাজ বাকি আছে আপনার। ম্যাডামের এমন দ্বারা কথাতে দুজনেই বেশ খানিক ভড়কে যায়। তারপর তাড়াহুড়ো করে দুজন দুজনের থেকে দূরে সরে যায়। ঈশানের থেকে বেশি ভয় রিয়া মেয়েটা পেয়েছে, তাই সেখান থেকে চলে যায়। ঈশান মাথা নিচু করে রইল। ম্যাডাম ওর দিকে রাগি চোখে তাকিয়ে থেকে তারপর চলে যেতেই ছেলেটাও ম্যাডামের কেবিনে আসলো। সিনথিয়া রাগি চোখে ঈশানের দিকে তাকিয়ে আছে, তবে আজকে কোনো কান্নাকাটি করছে না, শুধু ম্যাডামের চোখ জোড়া লাল হয়ে আছে। ঈশান এসে দাঁড়াতেই সিনথিয়া উঠে দাঁড়ালো। ঈশান বুঝতে পারলো ম্যাডাম কিছু একটা বলতে চাই, তাই ভয়ত কণ্ঠে বলতে লাগলো, ম্যাম, আপনার ভুল হচ্ছে। আমি এমন কিছু করিনি, বিশ্বাস করুন। আসলে আপনি ওর সাথে কথা বলতে বারণ করেছিলেন, সেজন্যই একটা সপ্তাহ যাবৎ ওর সাথে কথা বলি না। সেজন্যই আজকে জোর করে আমার সাথে কথা বলতে চাইছিল। আচ্ছা, তুমি বুঝতে পারো না ও তোমার সাথে কেন জোর করে কথা বলতে চায়? ও তোমাকে পছন্দ করে ঈশান, তুমি চাইলে রিয়ার সাথে প্রেম করতে পারো। সিনথিয়া ম্যাডাম যে রাগের মাথায় কথাগুলো বলল, ঈশান সেটা বুঝতে পেরেই চুপ করে রইল। ঈশান ভেবেছিল ম্যাডাম ওকে বারণ করবে, যেন রিয়ার থেকে দূরে থাকে, কিন্তু আজকে উল্টো কথা বলছে ম্যাডাম। ঈশান ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তারপর অসহায় কণ্ঠে বলতে শুরু করলো, ম্যাম, আপনার কথাগুলো না আমি বুঝতে পারি না। আপনি একবার বলেন কথা না বলতে, আবার বলেন প্রেম করতে। আপনার কোন কথাটা শুনবো আর কোন কথাটা যে শুনবো না সেটাই বুঝে উঠতে পারছি না। আপনি একটু বলবেন আমাকে কি করতে হবে? আপনার যদি আমাকে পছন্দ না হয় তাহলে বলতে পারেন, আমি অফিস থেকে বেরিয়ে যাব। তারপরেও এভাবে রোজ রোজ মেন্টালি টর্চার করবেন না। আমি তোমাকে মেন্টালি টর্চার করছি ঈশান? তবে নয়তো কি, একটা কলিগের সাথে আমি কথা বলতেই পারি, সেজন্য আপনি আমাকে প্রত্যেকদিন কেবিনে ডেকে এনে এরকম রাগজেদ করেন। আপনি বুঝতে পারেন না আপনার কাছে আসার কিংবা আপনার সামনে দাঁড়িয়ে থাকার যোগ্যতা আমার নেই। আমি অফিসের কলিগ, আমার যোগ্যতা আপনার ডেস্কের সামনে পর্যন্তই। আপনার এতটা কাছে আসার যোগ্যতা আমার কখনো হয়নি, আর হবেও না। আপনি প্রতিনিয়ত রিয়া ম্যাডামের সাথে আমাকে দেখে ভুল ভাবছেন। আমি না ওনার সাথে এখানে প্রেম করতে আসছি, আর না এরকম ঘনিষ্ঠ হতে এসেছি। আমি এখানে কাজ করতে আসি, তাই সেটা করে চলে যেতে চাই। কিন্তু আপনি সামান্য একটা বিষয়কে সেই ঘুরিয়ে ফিরে ওনার সাথে সেটাকে প্রেম ভালোবাসায় জুড়ে দিচ্ছেন। আমার কথা তোমার কাছে এত বিরক্ত মনে হয়? আমি তোমাকে এত বেশি বিরক্ত করি ঈশান? ঈশান মাথা নিচু করে রইল। সিনথিয়া ম্যাডাম নিজের চেয়ারে বসে ডেস্কে মাথা ঠেকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। ঈশান বুঝতে পারল না এই মেয়েটার কাণ্ড কারখানা এরকম কেন। ম্যাডামের এরকম কান্নাকাটি দেখে ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে এসে ওনার সামনে বসলো। তারপর রাগটা কন্ট্রোল করতে না পেরে হাতের কাছে থাকা কয়েকটা ফাইল ছুঁড়ে ফেলে দিল আর বলতে লাগলো, একদম নাটক করার চেষ্টা করবে না।
তুমি আমার সামনে থাকবে না, চলে যাও এখান থেকে। তোমাকে আর কোনো কথা শুনতে হবে না। আমি অফিসের বস হয়ে তোমাকে কিছু বললে তুমি একটা কথাও আমার রাখতে পারো না, কোনো কাজ তুমি করতে পারো না। তোমাকে যেটা বলি তুমি সেটার উল্টোটাই করো। আমি আর কোনো কথা বলবো না তোমাকে। ঈশান, আমার সামনে আসতেও হবে না, যাও এখান থেকে। ওকে ওকে, সরি ম্যাডাম, আমার ভুল হয়েছে। তাকান আমার দিকে, দেখুন এই কান ধরছি, আর কখনো এরকম করে বলবো না। আপনি এক এক সময় এক এক কথা বলেন, আমি বুঝতে পারি না যে আমাকে কি করতে হবে আর কি না করলে আপনি খুশি হবেন। কিছুই করতে হবে না তোমাকে, যাও এখান থেকে। আপনি রাগের মাথায় এরকম বলছেন। আমি যদি ওইখানে যাই তাহলে রিয়া আবার আমার সাথে কথা বলার চেষ্টা করবে, তখন? তোমার যা খুশি তাই করো, আমি তোমাকে আর কিচ্ছু বলবো না। যাও এখান থেকে ঈশান। সত্যি তো? রিয়া ম্যাডাম কিন্তু আমাকে পছন্দ করে, আমি সেটা খুব ভালো করে জানি। যদি আমাকে প্রপোজ করে বসে তাহলে আমি হ্যাঁ বলে দিব। ঈশান কথা শেষ করার সাথে সাথেই সিনথিয়া ম্যাডাম অগ্নি দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, একদম খুন করে ফেলবো। তোমার সাহস কি করে হয় এসব কথা বলার? ও তোমাকে প্রপোজ করার আগেই আমি ওকে এই অফিস ছাড়া করবো, আর তোমাকেও শেষ করে ফেলবো। তারপর দেখি তোমরা কি করে প্রেম করো। ঠিক আছে ম্যাডাম, আমি রিয়া ম্যাডামের কথাতে রাজি হব না, কিন্তু আপনি আমাকে এটুকু বলেন, উনি আমাকে প্রপোজ করলে কিংবা আমি ওনার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিলে তাতে আপনার কি? আপনি এত রেগে যাচ্ছেন কেন? আপনার এতে কি লাভ আর ক্ষতি হবে আমাকে একটু প্লিজ বলবেন? কিছু বুঝবে না আর বুঝতেও পারবে না। তোমাকে বারণ করেছি, তুমি করবে না, ব্যাস। তুমি যদি আবার ওই মেয়েটার নাম মুখে আনো না, তাহলে আমি তোমাকে সত্যি শেষ করে ফেলবো। ঈশান একটু হাসার চেষ্টা করলো। সিনথিয়ার রাগী চোখ জোড়া দেখে ঈশানের হাসিটা মিলিয়ে গেল। মেয়েটাকে শান্ত করা যাচ্ছে না, তাই ছেলেটা আমতা আমতা করে বলল, কিন্তু কেন ওনার সাথে কথা বলবো না সেটা তো আমাকে একটাবার বলবেন। এবার সিনথিয়া ম্যাডাম কিছু একটা ভেবে উঠে এসে ছেলেটার শার্টের কলার ধরে টেনে ওঠালো। সিনথিয়া ঈশানের বুকের সাথে একদম লেপ্টে আছে। এবার ম্যাডাম ঈশানের চোখে চোখ রেখে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলতে লাগলো, তোকে আমি বারণ করেছি তুই ওর সাথে মিশবি না, ওর কথা মুখে আনবি না। তুই বুঝিস না অন্য কোনো মেয়ের পাশে তোকে দেখলে আমার জেলাস ফিল হয়? আমি মানতে পারি না তুই অন্য কোনো মেয়ের সাথে কথা বলবি। ঈশানের মাথায় ততক্ষণ অবধি আসেনি যে ম্যাডাম এসব কথা কেন বলছে। ও বারবার শুধু ভেবেই যেতে লাগলো মেয়েটা কেন এমন করে বলছে। ম্যাডাম জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ঈশান ভাবলো মেয়েটাকে শান্ত করতে হবে, তাই দুইটা হাত উঠিয়ে যখনই ওনার বাহুতে ধরতে যাবে তখনই ছেলেটার মনে পড়ে গেল যে মেয়েটার সামনে দাঁড়িয়ে আছে সে ওর অফিসের বস। সিনথিয়ার যা খুশি তাই করতে পারে, কিন্তু ঈশানের কোনো অধিকার নেই ম্যাডামের দিকে চোখ তুলে তাকানোর। আর সেখানে ওর গায়ে টাচ করা তো জীবনের সবচেয়ে বড় ভুল হবে। ঈশান হাতগুলো মুষ্টিবদ্ধ করে নামিয়ে ফেলল, তারপর বলতে লাগলো, ম্যাডাম, বারবার আপনি আমার কাছে আসেন, এসব আপনার জন্য বেমানান। আমার কোনো যোগ্যতা নেই আপনার এতটা কাছাকাছি আসার। আপনি তারপরও কেন আমাকে বারবার এমন করে আমার কাছে চলে আসেন? ম্যাডাম, এসব অফিসে জানাজানি হয়ে গেলে কিংবা কেউ দেখে ফেললে আপনার মান সম্মানটা নষ্ট হবে। আমি একজন ছোট লোক, আমার কোনো মান সম্মান আপনাদের সোসাইটিতে নেই, কিন্তু আপনি একজন মেয়ে, অফিসের বসের মেয়ে হয়ে একজন কলিগের এতটা কাছে আসলে আর এসব ভুলবশত কেউ যদি দেখে ফেলে তাহলে উল্টাপাল্টা কিছু একটা বানিয়ে বলে দেবে আপনার আব্বুর কাছে। আপনার কিছু না হলেও বস এসব জানতে পেরে আমাকে খুন করে ফেলবে। কেউ কিচ্ছু করতে পারবে না, তার আগে আমি তোমাকে শেষ করে ফেলবো, কারণ তুমি আমার কোনো কথাই শোনো না ঈশান। এবার মেয়েটার এরকম বিরক্তিকর প্রশ্ন আর এক একটা কথাতে ঈশান আর রাগটা ধরে রাখতে পারল না। বেশ খানিকটা রাগী কণ্ঠে উত্তেজিত হয়ে বলতে লাগলো, আচ্ছা, মুশকিল তো। আপনি ঠিকঠাক মতো বলবেন তো আমাকে কি করতে হবে? সেটা না বলে বারবার খালি বলছেন আমি কিছু বুঝতে পারি না, আর আমি আপনার কোনো কথাই শুনি না। কি শুনতে হবে আর কি জন্য আপনি এমন করেন আমাকে সেটা জানতে হবে। আমি কোনো মেয়ের সাথে কথা বলতে পারবো না, আপনি আমাকে কোনো মেয়ের সাথে কথা বলতে দিবেন না, আবার বলবেনও না কি জন্য এরকম করেন। তাহলে আমি বিষয়টা নিয়ে কি পাবো বলেন? তুই কেন বুঝিস না আমি বারবার তোর এতটা কাছে কেন আসি? কারণ অজান্তেই তোকে। হ্যাঁ, কি বলেন? আপনি আমাকে অপছন্দ করেন, আমাকে সহ্য করতে পারেন না, তাই তো? সিনথিয়ার রাগে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ঈশান বারবার জিজ্ঞেস করতে লাগলো ওনার এমন কাজের কারণ। ছেলেটার বারবার জিজ্ঞেস করতেই
এবার ম্যাডাম যেটা করলো সেটার জন্য ঈশান কখনোই প্রস্তুত ছিল না। প্রস্তুত তো দূরে থাক, এরকম কিছু ঈশানের কল্পনাতেও কখনো আসেনি। ম্যাডামের এমন ধারা কাজে ঈশানের মনে হয়েছিল ও যেন কোনো স্বপ্নে আছে, আর না হলে নির্ঘাত মারা গেছে। কারণ ঈশান বারবার জিজ্ঞেস করতেই সিনথিয়া ম্যাডাম রাগটা কন্ট্রোল করতে না পেরে এক হাতে ঈশানের চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরে অন্য হাতে শার্টের কলার চেপে ধরে দুজনে চার ঠোঁট এক করে দিল। ম্যাডামের এমন একটা কাজে মুহূর্তের মধ্যে ঈশানের হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে, পুরো শরীরটা কেমন যেন অবশ হয়ে আসছে। অন্যদিকে সিনথিয়া ম্যাডাম চোখ জোড়া বন্ধ করে নিয়েছে, আর ঈশান সেদিকেই তাকিয়ে আছে। মেয়েটা 1 মিনিট ধরেই ঈশানের ঠোঁটে কিস করে, তারপর ওকে জড়িয়ে ধরল। ভদ্রমহিলার এরকম কর্মকাণ্ডে ঈশান হতভম্ব হয়ে একদম পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। ও যেন বেঁচে নেই এরকমটাই মনে হয়েছে, আর না হলে নির্ঘাত গাঁজা টাজা খেয়েছে। ঈশান বিষয়টা বুঝে ওঠার আগেই সিনথিয়া ওর বুকের মধ্যে মুখ গুজে দিয়ে ফুঁপিয়ে উঠতে লাগলো। কিছুক্ষণ যাবৎ এরকম করে চলার পর মিনিট 5 পর সিনথিয়া নিজে নিজে বলতে লাগলো, এবার বুঝতে পেরেছো কেন কেন আমি তোমাকে সবসময় রিয়ার থেকে দূরে থাকতে বলি? কেন তোমাকে সবসময় বলি তুমি আমার সাথে কথা বলবে, ওর সাথে না? অন্য কোনো মেয়ের পাশে তোমাকে সহ্য করতে পারি না, কারণ এই জন্য আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি ঈশান। কবে কখন কিভাবে ভালোবেসেছি জানি না, তবে যখন থেকে তুমি ওর সাথে কথা বলতে তখন থেকে আমার রাগ হতো। যখন থেকে তুমি আমাকে ইগনোর করে মাথা নিচু করে থাকতে আমার মনে হতো তুমি কেন আমার দিকে তাকাও না, কেন আবার আগের মতো প্রশংসা করো না। সেদিন তোমার উপরে কি জন্য রাগ করেছিলাম সেটাও জানি না। আস্তে আস্তে তোমার প্রতি বিরক্ত থেকে এক প্রকারের ভালো লাগা কাজ করতে শুরু করে। তুমি আমাকে এড়িয়ে যেতে সেটা সহ্য হতো না। আমি তো বুঝতে পেরেছি গত 15টা দিন আগে, কিন্তু মন মানাতে পারছিলাম। কি করে বানাবো? একটা কলিগকে যে ভালোবেসেছি সে আমার থেকে জুনিয়ে, না চাইতেও এরকম একটা গাধাকে ভালোবাসতে হয়েছে আমার। তুমি বারবার জিজ্ঞেস করতে, এখন না বলে থাকতে পারতাম না। তুমি কেন বুঝতে চাও না আমি তোমাকে ভালোবাসি ঈশান? আর যদি বলো ঠিক কতটুকু ভালোবাসি, সেটার প্রমাণ আমি একটু আগেই তোমাকে দিয়েছি। ঈশান এখনও পাথরের মূর্তির ন্যায় সেখানেই দাঁড়িয়ে আছে। ছেলেটা চোখ জোড়া বন্ধ করে রেখেছে, হাত পা এখনও অসাড় হয়ে আছে। কানে কিছুই যেন যাচ্ছে না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। বারবার মনে হচ্ছে ও যেন আর পৃথিবীতেই নেই। ঈশানের থেকে কোনো রেসপন্স না পেয়ে এবার সিনথিয়া ওর বুক থেকে মুখটা তুলে দেখলো ছেলেটা চোখ জোড়া বন্ধ করে রেখেছে। ম্যাডাম এবার ঈশানের মুখের দুপাশে হাত রাখলো। মেয়েটা কিছুটা খাটো, তাই পা দুটো উঁচু করে ওর মুখে কয়েকবার চুমু খেয়ে তারপর গালে একটা চুমু দিয়ে গলাটা জড়িয়ে ধরে বলতে লাগলো, ঈশান আমি বলে দিয়েছি আমি কেন এরকম করি। এখন তুমি কি চুপ করে থাকবে বলো? এখনও কি তোমার রিয়ার সাথে কথা বলতে হবে? এখনও কি তোমার অন্য মেয়ের সাথে যেতে হবে শোনো? ঈশান এবার চোখ খুলল, সিনথিয়ার দিকে তাকালো। ওর হাত পাগুলো কিছুটা সচল হয়েছে। সিনথিয়া মুখে মিষ্টি একটা হাসি টেনে ওর বুকের সাথে একটা কিস করে ফেলল। ঈশান চোখ জোড়া বন্ধ করে নিয়ে আবারও খুলতেই সিনথিয়া ওর চোখে চোখ রেখে বলতে লাগলো, আমি তোমাকে ভালোবাসার কথা বলে দিয়েছি, তুমি কিন্তু এখন আমাকে জবাব দাওনি। তুমিও বলো তুমি আমাকে ভালোবাসো। ম্যাডামের এবারের কথাতে যেন ঈশানের হুঁশ ফিরল। সাথে সাথে ঈশান মেয়েটাকে ছাড়িয়ে নিল, তারপর ওর থেকে কিছুটা দূরে গিয়ে বলতে লাগলো, ম্যাডাম, আপনি পাগল হয়ে গেছেন? কিসব বাজে বাজে কথা বলছেন? আপনার মাথাটা নিশ্চয়ই খারাপ হয়েছে, আর না হলে আমার সাথে মজা করছেন তাই না? আপনারা বড়লোক মানুষ, তাই আমাদের মতো গরিবের সাথে এরকম মজা করতেই পারেন। ঈশানের কথাতেই সিনথিয়া ম্যাডাম এবার যেন অবাকে চরম সীমানায় পৌঁছে গেল। মেয়েটার চোখে পানি ছলছল করতে লাগলো। সিনথিয়া ঈশানের কাছে যেতে গেলেই ঈশান হাতে ইশারায় ওকে থামিয়ে দিয়ে নিজেও কিছুটা দূরে সরে গিয়ে বলতে লাগলো, প্লিজ ম্যাডাম, আর কোনো মজা করবেন না আমার সাথে। এমনিতেই অনেক মজা করেছেন। আজকের এই বিষয়টা আপনার জন্য কি বাড়াবাড়ি হচ্ছে না? আপনার কি মনে হয় আপনি এরকম একটা নাটক করবেন আর আমি সবটা বিশ্বাস করে নেব? এত কিছুর পরে তোমার মনে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি না, আমি নাটক করতেছি? এসব কথা তুমি আমাকে বলতে পারলে ঈশান? হ্যাঁ, বলতে পারলাম। বস কখনো তার কলিগকে ভালোবাসতে পারে না, এসব শুধু গল্পেই মানায়।
আপনি এমন একটা কথা বলছেন যেটা আমি কেন, পৃথিবীর কেউই বিশ্বাস করবে না। অন্য কাউকে বিশ্বাস করাতে পারলেও আপনি আমাকে বিশ্বাস করাতে পারবেন না। এরকমটা না কখনো হয় আর না কখনো হবে। প্লিজ ম্যাডাম, দয়া করে আমার সাথে অন্তত এরকম নাটকটা করবেন না। অন্য কারোর সাথে করুন, অন্তত আমার সাথে এরকম কোনো কাজ করবেন না যেটা আমি মানতে পারবো না। আমরা আপনাদের থেকে ছোট হতে পারে, টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আমাদের একটা মন আছে। আর আজকে আপনি সেই মনটা নিয়ে এরকম একটা মজা করতে আসছেন। ঈশান, বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমার কথাগুলো তোমার বিশ্বাস হবে না বলেই তো আমি প্রমাণ দিলাম। প্লিজ ম্যাডাম, আর এসব কথা বলবেন না। একটা কিস করলেই বোঝা যায় না যে কেউ কাউকে ভালোবাসে। তাহলে কি করতে হবে বলো? এর থেকে বেশি দূর আমি যেতে যেতে হবে? আমি সেটা ব্যাস, আপনার কাছে হয়তো এগুলো কমন বিষয়, কিন্তু আমি এগুলোতে অভ্যস্ত নই। আপনি যতটা বাজে আমাকে ভাবতে চাইছেন, আমি ততটাও বাজে নই। আমার যদি এমন কোনো চিন্তাভাবনা থাকতো, তাহলে আমি রিয়ার প্রপোজটাই অ্যাকসেপ্ট করে নিতে পারতাম। ঈশান, প্লিজ বিশ্বাস করো, আমি এমন করে বলতে চাইনি। তুমি শুধু শুধু আমার উপরে রাগ করছো। প্লিজ বেবি, আমার কথাটা শোনো। না, আর কোনো কথা শুনতে চাই না আপনার। আপনি যেটা বলছেন তাতে এর থেকে আর বেশি কিছু শোনার ইচ্ছেটা আমার মরে গেছে। প্লিজ আমার কথাটা শোনো। আমি এরকম করে তোমাকে বলতে চাইনি ঈশান। আমি তো তোমাকে বোঝানোর জন্য এরকম করে বললাম। আমি জানতাম তুমি এরকম কিছু করবে না, চাইবে না, তাই তো তোমাকে। তাই আমাকে বেড শেয়ারের অফার করে ফেললেন? ঈশানের খুব খারাপ লাগছে। মেয়েটা ওকে এত বাজেভাবে অফিসের বস হয়ে কিনা এরকম সব কথা বলল আজকে উনি। এবার ঈশান মুখে হাত দিয়ে বলতে লাগলো, আপনার যদি আমাকে অফিস থেকে বের করে দেওয়ার থাকে, তাহলে সরাসরি সেটা বলতে পারেন। আমি নির্দ্বিধায় জবটা ছেড়ে দেব। তারপরও এসব নাটক করার কোনো দরকার নেই ম্যাডাম। ঈশান, আমার কথা শোনো, প্লিজ বিশ্বাস করো। শোনো, আমি এমন করে বলতে চাইনি। তুমি তো আমার কথা বিশ্বাস করছিলে না, তাই। আপনার থেকে আর কথা শুনতে চাই না আমি। আপনি এতক্ষণ যাবৎ যা করলেন আর যা বললেন সবটা শোনা হয়ে গেছে। একটা কথা কি জানেন তো ম্যাডাম, আমি গরিব হতে পারি, কিন্তু আমার চরিত্র এমন নয় যে কাকে অপবিত্র করব। আমি আদর্শ বাবা মায়ের সন্তান, মেয়েদের সম্মান করতে জানি। আপনি নিজে থেকেই বারবার আমার কাছে এসেছেন, কখনো বলতে পারবেন না আমি ভুলেও আপনাকে স্পর্শ করেছি। আমি তোমাকে স্পর্শ করেছি কারণ আমি তোমাকে ভালোবাসি, তাই নিজে থেকে তোমার কাছে এসেছি। তুমি কেন বুঝতে চাইছো না ঈশান? ভালোবাসাটা আপনা আপনি হয়ে গেছে। আমি কি ইচ্ছে করে বসেছি? মনের অজান্তেই ভালোবাসা হয়ে গেছে। এখন আমি কি করবো বলো? আমাকে সুইসাইড করে বোঝাতে হবে আমি তোমাকে কতটা ভালোবাসি? আপনি খামাখা পাগলামি করছেন। আমি বুঝতে পারছি আপনার এই পাগলামিটা দুদিন বাদে শেষ হয়ে যাবে, কিন্তু এখন এই মুহূর্তে আপনি বুঝতে পারছেন না। আপনি ভেবে দেখুন ম্যাডাম, যেটা চাইছেন সেটা হওয়া সম্ভব না। আজ বাদে কাল আপনার মনে হবে আপনি ভুল করেছেন, তখন আমাকে ময়লার মতো ছুঁড়ে ফেলে দিবেন। আর এটা আপনার কোনো ভালোবাসা না, এটা আপনার আবেগ। সিনথিয়া ম্যাডাম আর কিছু বলতে যাবে তার আগে ঈশান ওনাকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। মেয়েটা সেখানেই দাঁড়িয়ে কান্না করতে লাগলো। অনেকক্ষণ যাবৎ কান্না করে তারপর অফিস থেকে বেরিয়ে গেল। ছেলেটাকে এখন কি করে বোঝাবে ওকে ঠিক কতটুকু ভালোবাসে? এই জুনিয়র ছেলেটাকে বোঝানোটা যে কতটা কষ্টসাধ্য হবে সেটা সিনথিয়া জানা ছিল না। সিনথিয়া ভেবেছিল ওর ভালোবাসার কথাটা প্রকাশ করতেই হয়তো ঈশান ওকে অ্যাকসেপ্ট করে নেবে। আর ঈশানের হাবভাব দেখে সিনথিয়া বুঝে গেছে ছেলেটা ওকে পছন্দ করে, কিন্তু নিজের অবস্থার কথা চিন্তা করেই ঈশান দূরে থাকতে চায়। এমন করেই পুরো দিনটা কাটলো। আর সারাটা দিন সিনথিয়া ম্যাডামের কথাগুলোই ভেবে ঈশানের মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে। ম্যাডাম এটা কী বলল? তাহলে কি ওর সাথে মজা করলো? সারা রাত ঈশান আর ঘুমোতে পারেনি, সেজন্যই চোখ জোড়া লাল হয়ে গিয়েছিল। পরদিন যখন অফিসে আসলো, আবারও সেই ম্যাডামের কেবিনে ডাক পড়ল। ভাবলো ম্যাডাম হয়তো ওর সাথে মজা করেছে, সেটা নিয়ে ওকে ক্লিয়ার করবে। ঈশান স্বাভাবিকভাবে গিয়ে কেবিনে প্রবেশ করলো। ম্যাডাম কেবিনে মাথা টেকিয়ে বসে আছে। ঈশান এসে দাঁড়াতেই ভদ্রমহিলায় চোখ তুলে তাকালো। ছেলেটার চোখের দিকে তাকাতেই দেখে চোখ জোড়া লাল হয়ে আছে। ঈশান বুঝতে পারল ম্যাডামেরও একই অবস্থা। ছেলেটা কোনো কথা না বললে এবার সিনথিয়া নিজে থেকেই উঠে এসে বেশ খানিকটা উত্তেজিত কণ্ঠে বলতে লাগলো, কি হয়েছে শোনা? তোমার এমন চোখ জোড়া লাল হয়ে আছে কেন? নিশ্চয়ই কান্না করেছো না? রাতে ঘুমাওনি তুমি বেবি? আমি জানতাম আমাকে কষ্ট দিয়ে তুমি ভালো থাকতে পারবে না।
সিনথিয়া তাড়াহুড়ো করে এসে ঈশানের মুখের পাশে হাত রাখলো। তারপর অসহায় কণ্ঠে কথাগুলো বলতেই ছেলেটা ওকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে সিনথিয়া আবারও বলতে লাগলো, কি করলে তুমি বুঝতে পারবে আমি তোমাকে ঠিক কতটুকু ভালোবাসি? তোমাকে না আমি বোঝাতে পারছি না। আর কি করলে তুমি বুঝতে পারবে? আমাকে নিয়ে ভাবতে ভাবতে শরীরটা খারাপ করবে শোনো। আমাকে বলো কি করতে হবে, আমি সেটাই করবো। তারপর এসব পাগলামি করে নিজেকে কষ্ট দিও না বেবি। দেখো তোমার আব্বু আম্মু পরিবারের বিষয়টা আমি মানিয়ে নেব, আমি সবাইকে রাজি করাবো। তুমি শুধু একবার আমার কথাটা হ্যাঁ বলে দাও। ঈশান ম্যাডামের থেকে দূরে যাওয়ার চেষ্টা করলে তখন উনি বলতে লাগলো, দূরে কেন সরে যাচ্ছ? বারবার আমার থেকে দূরে সরে গিয়ে ভালো থাকতে পারবে তুমি? আমাকেও কষ্ট দিচ্ছ আর নিজেকেও কষ্ট পাচ্ছ। ম্যাডাম, আমি কোনো কষ্ট পাচ্ছি না। আপনি খামোখা পাগলামি করছেন। দয়া করে এইসব বন্ধ করুন। যদি আমাকে এই অফিসে চাকরি করতে দেখতে চান তাহলে আর এইসব বলবেন না। না হলে আপনার বাবা জানতে পারলে আমাকে খুন করবে। আপনি যদি এসব কিছু করেন তাহলে বস জানতে পারলে আমার এই শহরে থাকাটাই হবে না। ও, আমার কিছু হয়ে গেলে তাতে তোমার কিচ্ছু যায় আসে না, তাই না? আমি মরে গেলেও তোমার তাতে কিচ্ছু আসে যায় না নিশান। ঈশান চুপ করে রইল। সিনথিয়া ম্যাডাম ডেস্কের সামনে এসে ড্রয়ারটা খুলে কিছু একটা খুঁজতে লাগলো। এই মেয়েটার এরকম কর্মকাণ্ড দেখে ওর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। মেয়েটার চুড়ি কোথায় পেল কে জানে। ছুরিটা হাতে নিয়ে ম্যাডাম বাঁ হাতে সজোরে একটা টান দিয়ে দিল। মুহূর্তে হাত থেকে ফিনকি দিয়ে রক্ত পড়তে লাগলো। চোখের সামনে এমন কিছু দেখে ঈশানের বুকের ভিতরটা ধক করে উঠল। মেয়েটা ছুরিটা হাতে ধরে রেখেই বলতে লাগলো, আমাকে শিশুতে দেখে তুমি কি চুপ করে থাকতে পারো? সেটাই দেখবো আমি। যদি একটু আমার জন্য অনুভূতি আর ভালোবাসা থাকে তোমার, তাহলে তুমি আমার কাছে আসবে, আর না হলে এখান থেকে চলে যাবে। ভয় নেই ঈশান, কেউ জানতে পারবে না তোমাকে না পাওয়ার কষ্টে আমি নিজেকে শেষ করে দিয়েছি। মেয়েটার এরকম কর্মকাণ্ডে ঈশানা চুপ করে থাকতেই পারল না। সিনথিয়া ম্যাডামের হাত থেকে ছুরিটা জোর করে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। তারপর হাতটা ধরে বেশি অসহায় কণ্ঠে বলতে লাগলো, এটা কি করলেন ম্যাডাম? পাগল হয়ে গেছেন আপনি? আমাকে ঝামেলা না ফেলে ছাড়বেন না দেখছি। বস এসব জানতে পারবে তবেই আপনি শান্ত হবেন। ও, বস জানতে পারবে সেই ভয়ে তোমার বড় হয়ে গেল, আর আমি কষ্ট পাচ্ছি সেটা তোমার কাছে কিছুই না? ছাড়ো আমাকে, ছেড়ে দাও আমার হাত। আমার হাত ধরবে না। তোমাকে তো কোনো সিম্প্যাথি দেখাতে হবে না। ছাড়ো আমাকে, যাও এখান থেকে। সিনথিয়া জোরে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। ঈশান আর কোনো উপায় না পেয়ে মেয়েটার হাত ধরে রাখলো। তারপরও ম্যাডাম ছোটার চেষ্টা করলে ঈশান উপায় না পেয়ে ওনাকে এক হাতে জড়িয়ে ধরল শক্ত করে। ঈশানের এমন কাজে মেয়েটাও চোখের দিকে তাকিয়ে আছে ফ্যালফ্যাল করে। ঈশান দেখছে ম্যাডামের হাত থেকে প্রচুর পরিমাণে রক্ত পড়ে যাচ্ছে। উপায় না পেয়ে ছেলেটা ল্যান্ডলাইন থেকে পিয়নকে কল করে ফার্স্ট এড বক্সটা আনতে বললে লোকটা কিছুক্ষণের মধ্যেই আসলো। ঈশান সেখান থেকে কার্টুন নিয়ে সিনথিয়া ম্যাডামের হাতটা পরিষ্কার করে তারপর ব্যান্ডেজ করে দিতে লাগলো। ঈশানের চোখে মুখে স্পষ্ট কষ্টের আর ভয়ের ছাপ। সেটা সিনথিয়া খুব ভালোভাবেই বুঝতে পারছে। মেয়েটা অপলক নয়নে ছেলেটার ভয়ার্ত চেহারার দিকে তাকিয়ে আছে। এর মাঝখানেই সিনথিয়ার মনে পড়ল কেবিনে পিয়ন দাঁড়িয়ে আছে, তাই ওনাকে ইশারা করতেই লোকটা চলে গেল। ঈশান ব্যান্ডেজ করা শেষ করতেই ম্যাডাম আবেগে ওকে চাপটে জড়িয়ে ধরে বলতে লাগলো, তোমার এই ভয়ার্ত চেহারাটা বলে দিচ্ছে তুমি ওকে ঠিক কতটুকু ভালোবাসো বেবি। প্লিজ শোনো, একটাবার বলো না ভালোবাসো। দেখো আর কখনো আমি পাগলামি করব না। আর যদি না কারণ করতে হলে আরও বেশি পাগলামি করব। আর তারপরে নিজের এমন ক্ষতি করব যেটা তুমি সহ্য করতে পারবে না। তুমি ভাবতেও পারবে না আমি তোমার জন্য কি করতে পারি। ম্যাডাম, কেন বুঝতে চাইছেন না? এই পাগলামিটা করে শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছেন। আপনার জন্য কোনো ভালোবাসা নেই আমার মনে, আর থাকলেও আমার যোগ্যতা নেই আপনাকে ভালোবাসার। আপনি আমার থেকে আগুনের মতো। আপনাকে ভালোবাসা আর আগুনে ঝাঁপ দেওয়া দুটোই সমান আমার সামনে। আমি এই ভুলটা করতে চাইছি না। আপনি যদি তারপরেও পাগলামি করেন তাহলে আমাকে এই অফিস ছেড়ে চলে যেতে হবে। ঈশান, এবার কিন্তু ছুরিটা আমার গলায় চালাবো। আমাকে আর জীবিত দেখতে পাবে না, সেটা কি তুমি চাও বেবি? সিনথিয়া ম্যাডামের এমন কথাতে ঈশান ভয়ে মেয়েটাকে বুকের সাথে শক্ত করে চেপে ধরল আর রাগী কণ্ঠে বলতে লাগলো, ইমোশনালি ব্ল্যাকমেল করে কিন্তু আপনি আমাকে জোর করছেন ম্যাডাম। এসব এমন করে কিন্তু ভালোবাসাটা আদায় করা যায় না। আপনি সেটা খুব ভালো করেই জানেন। আমি জোর করতে চাইছি না সোনা,
তুমি নিজে থেকে ভালোবাসো, তাহলে আমাকে আর জোর করতে হবে না। আপনি কেন পাগলামি করছেন ম্যাডাম? তোমাকে ভালোবাসি বেবি। কিন্তু আপনার জন্য আমার মনে কোনো ভালোবাসা নেই ম্যাডাম। মিথ্যে বলছো তুমি। আমি ঠিক তোমাকে যতটুকু ভালোবাসি, তুমি তার দ্বিগুণ ভালোবাসো আমাকে, শোনো। এরই মাঝখানে দরজায় নক পড়তেই ঈশান ম্যাডামকে ছেড়ে দিল। ভদ্রমহিলা ওকে ছাড়তে না চাইলে ঈশান জোর করে ওনাকে ছাড়িয়ে নিল, তারপর নিজের কেবিন থেকে বেরিয়ে গেল। ম্যানেজার কিছু ভিতরে ঢুকলো, তারপর ম্যাডামের হাতে ব্যান্ডেজ দেখে জিজ্ঞেস করলো, ম্যাডাম, আপনার হাতে কি হয়েছে? ওই একটু কেটে গেছিল, তাই আর কি ব্যান্ডেজ করে নিলাম ঈশান সাহেবকে দিয়ে। বলুন আপনার কি সমস্যা? লোকটা কী ভাবলো কে জানে, কিন্তু কিছুক্ষণ চুপ করে থেকে তারপর ফাইলটা দেখালো। অন্যদিকে ঈশান কেবিনে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচল। এই ঘটনার পর 15টা দিন কাপের ঈশানকে একদম জ্বালিয়ে মেরেছে। প্রতিনিয়ত ওকে রোমান্টিক টর্চার করেছে, প্রতিদিন কেবিনে ডেকে নিয়ে জড়িয়ে ধরেছে, কিস করেছে, না হয় কোলের উপর উঠে বসেছে। এই ছেলেটার এমন রোমান্টিক টর্চারে যেন ঈশানের জীবনটা একদম এলোমেলো হয়ে যাচ্ছে। কারণ এমন করলে কোনো মেয়ের থেকে দূরে থাকা কষ্টসাধ্য, তার উপর মেয়েটা যদি হয় সুন্দরী আর নিজের পছন্দের। ঈশান কী করবে সেটাই বুঝে উঠতে পারছে না, কিন্তু প্রতিনিয়ত মেয়েটাকে বারণ করে যাচ্ছে যেন এমন পাগলামিটা না করে। অন্যদিকে অফিসের ম্যানেজার কিছুটা বিষয়টা হাত করতে পেরেছে। ঈশান যখনই ম্যাডামের কেবিনে আসে, লোকটা দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। তো 15 দিনের মাথায় সেদিন সিনথিয়া অফিসে ছিল না। অফিসে আসতে পারেনি একটা কাজের জন্য, শহরের বাইরে গিয়েছিল। দুপুরের মধ্যে কোনো রকমে কাজ করে মেয়েটা তাড়াহুড়ো করে অফিসে আসলো। লাঞ্চ শেষ করে অফিসে ঢুকতেই খেয়াল করলো ঈশান কেবিনে একা বসে আছে। ছেলেটাকে দেখার জন্য সিনথিয়া পাগল হয়ে গিয়েছিল, তাই ওকে কল করে কেবিনে ডাকলো। ম্যাডামের কল রিসিভ করে ঈশান চুপ করে রইল। তখন ভদ্রমহিলা বলতে আরম্ভ করলো, শোনো, কেবিনে আসো প্লিজ, আমার তোমাকে দেখতে ইচ্ছে করছে। তোমার কি আমাকে একটু দেখতে ইচ্ছে করে না? আমার কাছে একটু পেতে চায় না? আপনার কাছে গেলেই আপনি উল্টাপাল্টা কাজ করতে আরম্ভ করেন। উল্টোপাল্টা হবে কেন বেবি? এটা আমার ভালোবাসা। তোমার কি আমার কাছে আসতে ইচ্ছে করে না? না, করে না। আপনি যদি উল্টাপাল্টা কিছুর জন্য ডেকে থাকেন তাহলে আমি যাব না। বেবি, ছুরিটা এখনো কিন্তু আমার কেবিনেই আছে। আপনি কিন্তু আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছেন ম্যাডাম। বয়ফ্রেন্ডকে কাছে পেতে হলে সেটা করতে হয়। এখন বলো, তুমি আসবে নাকি আমাকে কিছু করতে হবে? শোনো, ঈশান আর উপায় না পেয়ে এবার মেয়েটার প্রতি বিরক্ত প্রকাশ করলেও কেবিনে ঢুকলো। এরই মাঝে ম্যানেজার কোথা থেকে এসে যেন কেবিনের সামনে উপস্থিত হলো। ছেলেটা কেবিনের ভিতরে ঢোকার সাথে সাথেই লোকটা এসে উপস্থিত। ঈশান আসতেই সিনথিয়া ওকে বসতে বলল। ঈশান বসতেই ম্যাডাম ওকে এসে হুটহাট করেই ওর চেয়ারটা ঘুরিয়ে ওর কোলের উপর রেখে বসলো। মেয়েটার এমন কর্মকাণ্ডে ছেলেটা কিছুক্ষণ যাবৎ চুপ করে রইল। সিনথিয়া এবার মুচকি হেসে ঈশানের জড়িয়ে ধরে গালে একটা চুমু দিয়ে বলতে লাগলো, আমার সব কথাতেই সব সময় এত বারণ করতে থাকো কেন? তোমাকে আসতে বলেছি, তুমি আসবে। আমার কথার অবাধ্য হলে কিন্তু আমার সেটা ভালো লাগে না বেবি। আমারও কিন্তু আপনার এই ল্যাপটি ভালো লাগে না। উঠুন আমার উপর থেকে। আচ্ছা বাবা, উঠবো। এখন একটা কিস করো। অনেকক্ষণ হয় তোমাকে দেখি না, খুব বেশি কাছে পেতে ইচ্ছে করছিল, তাই আর না এসে থাকতে পারলাম না। কিন্তু এগুলো করলে যে আমার ভয় হয়, যদি আপনার আব্বুর কাছে কেউ এসব বলে দেয়। বলবে, আজ নয়তো বা কাল তো বলতেই হবে। তার থেকে না হয় আমরাই বলে দিই। আপনি কি পাগল নাকি মাথা খারাপ? আপনার আব্বু জানতে পারলে আমাকে খুন করে ফেলবে। আমি থাকতে তোমার এত ভয় কিসে শোনো? আপনি আছেন আর যে পাগলামি করছেন তাতেই আমার সবচেয়ে বড় ভয়। হাজিলে, ওসব কথা বাদ দাও। এখন বলো, আমরা বিয়ে কবে করছি বেবি? কিসের বিয়ে? কোনো বিয়েটাই নেই। আপনি যত তাড়াতাড়ি নিজেকে বুঝিয়ে নেবেন, অন্য কাউকে নিজের জন্য পছন্দ করবেন, তত তাড়াতাড়ি বিয়ে করে নিতে পারেন। কিন্তু আমার জন্য পাগলামি করেন, সেটা দুজনের জন্য কষ্টের কারণ হবে। এখন এসব বন্ধ করুন ম্যাডাম। ঈশানের কথা শেষ হওয়ার সাথে সাথেই ম্যাডাম ওর ঠোঁট জোড়া বন্ধ করে দিল। মিনিট পাঁচেক ওকে ছেড়ে দিয়ে ওর গলায় আর ঘাড়ে মুখ গুজে দিয়ে চুপ করে রইল।
কেবিনের বাইরে থেকে তেমন করে কিছু শোনা না গেলেও সেসব কথা জোরে বলছিল ম্যাডাম। সেসব ম্যানেজার ঠিকই শুনতে পেল, আর যেটা হবার সেটাই হলো। ম্যানেজার বিষয়টা খুব সুন্দর করে সিনথিয়ার আব্বুর কাছে একদম উপস্থাপন করে দিল, যার জন্য ভদ্রলোক বিষয়টা জানার পর একদম তেতে উঠল। সিনথিয়া সেদিন বাসায় যাওয়ার পর বস ওকে জিজ্ঞেস করলো, কি করছো আজকাল তুমি? কেন? আব্বু অফিসে তো যাচ্ছি। তোমার বিজনেসটাও ভালো চলছে, সন্দেহ থাকলে তুমি খোঁজ খবর নিয়ে দেখতে পারো। আমি এসব কিছু বলিনি। আমি তোমাকে জিজ্ঞেস করেছি কার সাথে মেলামেশা করছো আর কার সাথে সম্পর্কে জড়াচ্ছ সেটা আমাকে বলো। সিনথিয়া কিছুটা অবাক হলো। এসব কথা আব্বুকে কে বলল ভাবতে লাগলো মেয়েটা। কিছুক্ষণ চুপ করে রইল। আব্বু আবারও জিজ্ঞেস করতেই সিনথিয়া বলতে লাগলো, আমি জানি না তোমাকে এইসব কথা কে কানে লাগালো, তবে একটা কথা জেনে রাখো আব্বু, আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। কে তোমাকে কি বললো, তুমি তাতে আমার পছন্দের মানুষটাকে নিয়ে উল্টোপাল্টা ভাববে কিনা সেটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে এইটুকু আমার থেকে জেনে রাখো, আমি ওকেই ভালোবাসি আর ওকেই বিয়ে করব। সিনথিয়ার কথাগুলো বলতেই আব্বু কিছুটা গম্ভীর চাহনিতে ওর দিকে তাকিয়ে রইল। ভদ্রলোকের এরকম চাহনি সিনথিয়ার ভালো ঠেকলো না। কাকে ভালোবাসো তুমি? আমার অফিসের সামান্য কলিগ ঈশান নামের ওই ছেলেটাকে, যাকে আমি দয়া করে চাকরিটা দিয়েছি? দয়া করে নয় আব্বু, বলো ওর যোগ্যতাও ও চাকরিটা অর্জন করেছিল। তোমার কাছে ও সামান্য হলেও আমার কাছে অসামান্য আব্বু। কারণ কেন জানো তো? কারণ আমি ওকে ভালোবাসি, আর ভালোবাসাটা ছোট বড়, ছোট লোক বড় লোক এসব দেখা হয় না। আমি তোমার কথা শুনে অবাক হচ্ছি। আমার মনে হচ্ছে তোমাকে অফিসে বসানো আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল। আমি তোমাকে বলেছিলাম অফিসে কে কি করে সেটাকে দেখতে, কিন্তু তুমি নিজেকেই কারোর সামনে দেখিয়ে দিলে। আব্বু আমার কথা শোনো, ঈশান ভালো ছেলে, আমি ওকে ভালোবাসি। আর ভালোবাসাটা বলে হয়নি, হয়ে গেছে। বিশেষ করে ও আমাকে অনেক বেশি ভালো রাখবে। শুধু তোমার ভয় পাচ্ছি যে তুমি ওকে ভুল বুঝবে। ও, বুঝতে পেরেছে যে ওর যোগ্যতা নেই তোমার পাশে দাঁড়ানোর। আমি তোমাকে আজকে একটা কথা খুব সহজভাবে বলে দিচ্ছি, এরপর আর তুমি ওর সাথে দেখা করবে না। তুমিও শুনে রাখো, আমি ওকে ভালোবাসি, তাই ওর সাথে দেখা আমাকে করতেই হবে। সিনথিয়া কথাগুলো বলেই সেখান থেকে চলে গেল। আরও 4-5 দিন কাটলো এমন করেই। অফিসের বসের মাঝে অফিসে গিয়েছে ঈশানের গতিবিধি লক্ষ্য করতে। ঈশানের দিক থেকে ও সবটা লুকিয়ে যাওয়ার চেষ্টা করেছে। ভদ্রলোক রাগী চোখে কিছুক্ষণ ওর দিকে তাকিয়েছিল। অন্যদিকে সিনথিয়া বুঝতে পারল অফিসের কেউ এই বিষয়টা আব্বুকে জানিয়েছে, তাই অফিসে আর দেখা করা ঠিক হবে না ভেবেই বাইরে দেখা করার জন্য পরদিন ঈশানকে কল করলো। কিন্তু ঈশান অফিস ছেড়ে আসতে চাইছিল না। তখন সিনথিয়া বলতে লাগলো, প্লিজ শোনো, এখন জেদ করো না। দেখো আমি বাইরে দাঁড়িয়ে আছি, আধ ঘন্টার জন্য আসো, তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। আর যদি না আসো তাহলে কিন্তু সারাদিন আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। ঈশান আর উপায় না পেয়ে মেয়েটার সাথে একটা পার্কে দেখা করলো। সিনথিয়া এসে বসে আছে। ঈশান এসে দাঁড়াতেই সিনথিয়া ওর হাত ধরে টেনে পাশে বসালো। তারপর একটা হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। ঈশান মেয়েটার চোখের দিকে তাকাতেই দেখলো চোখে পানি ছলছল করছে। ঈশান কিছু বলার আগেই মেয়েটা চোখ বন্ধ করে নিল। ওর চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আর মেয়েটা নাক টেনে বলতে লাগলো, ঈশান বেবি, আপনার সবটা জেনে গেছে, তাই কাল অফিসে এসেছিল। তুমি আমার কথা শুনলে না। আমার কথাতে যদি হ্যাঁ বলে দিতে, তাহলে আমরা দুইজনে গিয়ে আব্বুকে বললে আব্বু ঠিকই রাজি হতো। কিন্তু কেউ আব্বুকে উল্টোপাল্টা কিছু একটা বলেছে, তার জন্য আব্বু রাগ করে আছে। আমি আপনাকে আগেই বলেছিলাম এই সম্পর্ক হওয়া সম্ভব না। আপনি খামোকা পাগলামি করছেন। এখনও সময় আছে, আপনি সবটা ভুলে যাওয়ার চেষ্টা করেন। যেটা হয়েছে না আমি কাউকে যেটা হয়েছে না আমি কাউকে বলবো, আর না আপনি কাউকে বলবেন। ম্যাডাম, সত্যি তো এটাই যে আপনি যদি আমাকে বিয়ে করেন তারপরও ভালো থাকতে পারবেন না আমার সাথে। আমার মতো একটা গরিব ছেলেকে বিয়ে করলে আপনার কাছে কখনো সুখটা ধরা দিবেই না, উল্টো সারা জীবন আপনি কষ্টে থাকবেন, যে কষ্টটা আপনার পক্ষে সহ্য করা সম্ভব না। সোনা চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছেন আপনি, তাই আমার মতো ছেলেকে বিয়ে করলে কখনো আপনার দ্বারা ভালো থাকা সম্ভব না ম্যাডাম। আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি, সেখানে তুমি আমাকে উল্টো বোঝানোর চেষ্টা করছো। তোমাকে আমি ভালোভাবে বলছি ঈশান, তুমি আমাকে বিয়ে করবে কিনা বলো। চলো না শোনো, আমরা বিয়েটা করে নিই। দেখো আব্বু তারপরে মানতে বাধ্য হবে, আর বিয়ে করে নিলে তোমার আর কোনো ভয় থাকবে না। আব্বু তোমাকে একটা ফুলের টোকাও দিতে পারবে না, কারণ
মেয়ের জামাইয়ের গায়ে হাত দেওয়ার মতো সাহস তার হবে না। তুমি এটুকু বিশ্বাস আমার উপরে রাখো বেবি। ঈশান সিনথিয়াকে ছাড়িয়ে নিল, তারপর ওনার মুখোমুখি বসে চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলো, আপনি ভালো থাকবেন না আমার সাথে। আমার কোনো যোগ্যতা নেই আপনাকে ভালোবাসার, আর না কখনো ভালো রাখতে পারবো। বস ঠিকই বলেছে, আপনি আমার সাথে কখনো ভালো থাকবেন না। আপনার আপনার বাবা কেন, পৃথিবীর যে কোনো মেয়ের বাবাই এই কথা বলবে। অফিসের একটা সামান্য কলিগের অফিসের বসের মেয়ে কখনো বিয়ে করতে পারে না, আর এইসব বিয়ে কখনো টেকে না ম্যাডাম। আপনি অনেক ভালো একটা মেয়ে, আপনার রাগটা একটু বেশি হলেও আপনি অনেক ভালো, কিন্তু আপনাকে ভালোবাসা কিংবা আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার নেই। আপনি একটু মন দিয়ে ভাবুন, আজকে বাসায় যান, ভাবলেই বুঝতে পারবেন যে আপনি ভুল করছেন। আমি আপনার সাথে জড়ালে আমাকে সারা জীবন কষ্ট পেতেই হবে, কারণ আপনি সারা জীবন আমার সাথে থাকতে পারবেন না। আমাকে ছেড়ে আপনি চলে যাবেন, তখন আপনার মনে হবে যে আমার মতো একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেকে বিয়ে করে জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলেন। এই বিয়েটা কেউ মানবে না, বিশ্বাস করুন। আমরা কখনোই ভালো থাকবো না, না আপনি ভালো থাকবেন আর না আপনার বাবা আমাদের মেনে নেবে। তার মানে তোমার সমস্যা এটাই যে বাবা আমাদের মেনে নেবে না, তাই তো? তুমি আমাকে ভালোবাসো সেটা আমি অনেক আগেই থেকেই বুঝতে পেরেছি, কিন্তু এসব সামান্য কারণে তুমি আমাকে দূরে সরিয়ে দিতে চাইছো? এটা আপনার কাছে সামান্য কারণ মনে হলেও এটা সবচেয়ে বড় কারণ ম্যাডাম। ঠিক আছে, আমি আব্বুকে যদি বোঝাতে পারি তাহলে কিন্তু তোমার আমাকে বিয়ে করতে হবে, তখন কিন্তু বারণ করতে পারবে না। তাহলে আমি কিন্তু সত্যিই তখন উল্টোপাল্টা কিছু একটা করে বসবো। আমার বিশ্বাস আপনি এমন কিছু করবেন না, কারণ তাতে আমি কষ্ট পাবো। মেয়েটা আবেগে ঈশানকে জড়িয়ে ধরল। ঈশান ওনার মাথায় হাত বুলিয়ে ছেড়ে দিতেই মেয়েটা সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না। বুঝতে পারলো ঈশান ওকে ভালোবাসে, কিন্তু ওর আব্বুর ভয়ে ভালোবাসাটা প্রকাশ করতে চাইছে না। সিনথিয়া অফিসে গেল। অফিসে গিয়ে কিছু কাজ ছিল, সেটা শেষ করে বাসার দিকেই যাচ্ছিল। ঠিক তখনই একটা নাম্বার থেকে কল আসলো। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। নম্বরটা ঈশানের সিনথিয়ার কানে দিতেই ওপাশ থেকে কেউ একজন বলতে লাগলো, আপনি সিনথিয়া আপু? হ্যাঁ, কিন্তু তুমি কি? আর ঈশানের নাম্বার থেকে তুমি কল করেছো কেন? সিনথিয়া কথাটা বলার সাথে সাথেই ওপাশের মেয়েটা ফুপিয়ে কেঁদে উঠল। মেয়েটার এমন কাণ্ডে সিনথিয়া খানিকটা ভয় পেয়ে গেল। বারবার জিজ্ঞেস করতে মেয়েটা বলতে শুরু করলো, আপু, কেন করলেন আমার ভাইয়ের সাথে এরকমটা? আপনি জানতেন যে আপনার আব্বু এরকম কিছু করতে পারে? তারপরও এই নাটকটা করা কি খুব বেশি দরকার ছিল? আজকে আপনার জন্য আমার ভাইয়ার এই অবস্থা হলো। ভাইয়া কথাটা শোনার সাথে সাথেই সিনথিয়া বুঝতে পারল এটা ঈশানের বোন। ওর বুকের ভিতরটা কেমন যেন ধক করে উঠল। অজানা এক আশঙ্কায় মেয়েটা কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, কি কি হয়েছে আপু? আমাকে বলো, তোমার ভাইয়া কোথায়? কি হয়েছে ওর? আমাকে একটু বলো প্লিজ। আপনার আব্বু লোক পাঠিয়ে আজকে আমার ভাইয়াকে মার খাইয়েছে। লোকগুলো ভাইয়াকে অনেক মেরেছে। ভাইয়ার অবস্থা খুবই খারাপ, ও এখন হসপিটালে ভর্তি আছে। আপনি এরকমটা না করলেও পারতেন আপু। আমরা কি দোষ করেছিলাম আপনার কাছে? ভাইয়া ছাড়া আমাদের আর কে আছে বলেন? আপনি জানতেন না আব্বু আমার একমাত্র ভরসা আমার ভাইটা? তারপরেও এরকমটা কেন করতে গেলেন আপনি? মেয়েটা কান্নাকাটি করে কথাগুলো বলতে লাগলো। সিনথিয়ার বুকের ভিতরটা কেমন ধক করে উঠল। মেয়েটা কিছু বলার আগেই ঈশানের বোন কলটা কেটে দিল। সিনথিয়া আর এক মুহূর্ত দেরি করলো না, বাসার দিকে চলে গেল। নিশ্চয়ই আব্বু এসব কিছু করিয়েছে, কারণ মেয়েটার কথাতেই সেটা স্পষ্ট। সিনথিয়া আধা ঘন্টার মধ্যে বাসায় আসলো। আব্বু ডাইনিংয়ে বসে আছে। সিনথিয়া এসেই একটা ফুলদানি উঠিয়ে আব্বুর পায়ের সামনে ছুঁড়ে মারল আর বলতে আরম্ভ করলো, তোমার সাহস কি করে হলো ঈশানের গায়ে হাত? ওর অন্যায়টা কি ছিল আমাকে একটু বলবে? ও আমাকে ভালোবেসেছিল, সেটা প্রকাশ করেনি, সেইটা ছেলেটার অন্যায়? অন্য কোনো ছেলে হলে আমার থেকে সবচেয়ে বড় সুযোগটা সে নিত, কিন্তু ঈশান সেটা নেয়নি। সেটাই ওর অন্যায়। ওর থেকে আমরা পালিয়ে গিয়ে বিয়েটা করলে সবচেয়ে বেশি ভালো হতো। মামনি কি হয়েছে আমাকে বলো, তুমি এরকম করছো কেন? তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। একদম নাটক করবে না। আমি খুব ভালো করেই জানি আজকে গুন্ডা পাঠিয়ে তুমি ঈশানকে মার খাইয়েছো, তাই না? তুমি কি করে পারলে আমার ভালোবাসার মানুষটাকে এমন করে আঘাত করতে?
তুমি কি ভেবেছো ওকে আমার কাছ থেকে সরিয়ে দিলেই আমি ভালো থাকবো? দেহে প্রাণ না থাকলে সেই দেহটা বাঁচে না আব্বু। ওকে দেওয়া প্রত্যেকটা আঘাত আমি নিজেকে ফিরিয়ে দেবো। দেখো, আমি তোমার সাথে কথা বলতে এসেছিলাম, তার আগেই তুমি এরকম একটা কাজ করলে। তুমি অনেক বড় ভুল করে ফেললে আব্বু। আমার ভালোবাসাটাকে আজকে ছোট করে দিলে, অনেক বড় কষ্ট দিয়ে ফেললে ওকে। ওর জন্য তোমার আমাকে হারাতে হবে। সিনথিয়া কথাগুলো বলেই কান্না করতে করতে দৌড়ে উপরের দিকে চলে গেল। মেয়েটার এরকম রাগী অবস্থা দেখে ভদ্রলোক বুঝতে পারল এবার মেয়েটা উল্টাপাল্টা কিছু করে ফেলবে, তাই ওকে ডাকতে ডাকতে পিছন পিছন আসলো, কিন্তু রুমের সামনে এসে দেখলো দরজা বন্ধ হয়ে গেছে। মিনিট পাঁচেক ডাকাডাকি করেও কোনো ফলাফল পাওয়া গেল না। শেষে ভদ্রলোক উপায় না পেয়ে কাজের লোকদের দিয়ে দরজা ভাঙলো, কিন্তু ততক্ষণে মেয়েটা হয়তো বাজে কিছু একটা খেয়ে নিয়েছে। সিনথিয়ার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে আর হাতে একটা শিশি। মেয়েটা ফ্লোরে ছড়িয়ে পড়ে আছে। সিনথিয়ার আব্বু দৌড়ে গিয়ে ওকে ধরাধরি করে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এরপর কেটে গেছে 15 থেকে 16টা ঘন্টা। এরই মাঝে ঈশানের জ্ঞান ফিরলেও সিনথিয়ার জ্ঞান এখনও ফেরেনি। ঈশানের জ্ঞান ফিরতেই মেহেদি এসে ওর সাথে দেখা করার পর বলল ম্যাডাম নাকি সুইসাইড করার চেষ্টা করেছে। তখন ঈশান কান্নাকাটি জুড়ে দিল, চোখ দিয়ে পানি পড়ছিল। ছেলেটার মাথায় হাতে ব্যান্ডেজ। গুন্ডাগুলো খুব বাজেভাবে মেরেছে। বাজার কথা ছিল না। ডক্টর বলেই দিয়েছিল দ্রুত জ্ঞান না ফিরলে ওকে বাঁচানোটা সম্ভব হবে না। কিন্তু জ্ঞান ফিরতেই যে নিজের ভালোবাসার মানুষটার এরকম কথা শুনবে সেটা ভাবতেও পারেনি। ঈশান কান্না করতে লাগলো। মেহেদি অনেকক্ষণ যাবৎ বোঝালো, তারপরও ছেলেটার কান্নাকাটি থামলো না। ঈশানের আব্বু আম্মুর বোন এসে অনেক চেষ্টা করলেও ওর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। শেষে ডক্টর আর কোনো উপায় না পেয়ে ছেলেটাকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। তারপর যখন পরদিন জ্ঞান ফিরল, দেখলো পাশেই বোন বসে আছে। ঈশান ম্যাডামের কথা জিজ্ঞেস করতে লাগলো। বোন, সিনথিয়া ম্যাডাম কেমন আছে রে? উনি ঠিক হয়ে গেছে না? প্লিজ চুপ করে থাকিস না, আমাকে বল না কেমন আছে ম্যাডাম। ভাইয়া, আপু ভালো আছে, তুই কান্না করিস না, দেখি সব ঠিক হয়ে যাবে। আর ওনার আব্বুর আম্মুর কাছে মাফ চেয়েছে, বলেছে তোদেরকে মেনে নিবে। দেখিস ভদ্রলোক অনেক কান্নাকাটি করেছে। উনি বুঝতে পারেনি এরকম কিছু করবে ওনার মেয়ে, না হলে এরকম কোনো কাজই করতো না। আব্বু আম্মুর পায়ে পর্যন্ত ধরতে গিয়েছিল ভদ্রলোক। আমি কিন্তু ওনার কথা শুনতে চাইনি বোন। আমি বলেছি তোর ভাবি কেমন আছে বল আমাকে। তুই যদি আমাকে ম্যাডামের কথা না বলিস তাহলে কিন্তু আমি এখান থেকে উঠে যাব, দেখিস। এবার মেহেদি এসে ঈশানকে জোর করে শুয়ে দিয়ে বলতে লাগলো, কি পাগলামি করছিস ভাই? একটু আগে ম্যাডামের জ্ঞান ফিরেছে, তুই যদি এত পাগলামি করিস তাহলে ওনাকে কে সামলাবে? তুই আমাকে ওনার কাছে নিয়ে চল, আর না হলে ওনাকে আমার কাছে নিয়ে আয়। আমি ওনাকে দেখব, না হলে আমি কিছুতেই বিশ্বাস করতে পারবো না তোদের কথা। আচ্ছা ঠিক আছে, তুই একটু শান্ত হ, আমি গিয়ে ম্যাডামকে আনার ব্যবস্থা করছি। এক্ষুনি আনবে, আর যদি না আনিস তাহলে কিন্তু আমি ভুলভাল কিছু একটা করে বসবো, দেখিস। ঈশান বারবার একই কথা বলতে লাগলো। মেয়েটাকে না দেখা পর্যন্ত ওর বুকের ভিতর যে ভয় কাজ করছে সেটা ঠিক হবে না। এবার মেহেদি আর বোন বাইরে বেরিয়ে গেল। তারপর কিছুক্ষণ বাদে ফিরে আসলো একটা স্ট্রেচারে করে ম্যাডামকে নিয়ে। ম্যাডামের অবস্থা খুবই খারাপ। ভদ্রমহিলার মুখে এখনও অক্সিজেন মাস্ক দেওয়া, ওনার চোখ দিয়ে পানি পড়ছে। ঈশানকে দেখার সাথে সাথেই ম্যাডাম ওঠার চেষ্টা করলে তখন ঈশানের বোন জোর করে ম্যাডামকে শুয়ে দিল। এবার মেহেদি আর বোনটা এনে পাশাপাশি রাখলো। তারপর মেহেদি ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নিন ভাবি, আপনার জামাইয়ের কাছে আপনাকে নিয়ে এসেছি। আর ঈশান, এবার তো তোর বিশ্বাস হলো যে ম্যাডামের কিছু হয়নি। ম্যাডাম এবার আপনার জামাইকে সামলান, দেখুন আপনার জন্য কি পরিমাণে পাগলামি করছিল। দুজনের চোখে পানি টলমল করছে। এবার মেহেদি আর বোন বেরিয়ে যাওয়ার সময় দরজাটা টেনে দিল। ঈশানের এমন অবস্থা দেখে মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে উঠল। অক্সিজেন মাস্কটা নিজে থেকেই খুলে ফেলল। ঈশান ওকে থামানোর চেষ্টা করলে সিনথিয়া কিছুটা এগিয়ে আসতেই ঈশান ওর দিকে যাবার চেষ্টা করলো, কিন্তু হাতে পায়ে ব্যান্ডেজ থাকায় তেমন করে সরতে পারল না। মেয়েটা এসেই ঈশানের বুকের মধ্যে মাথা রেখে ওকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে উঠছে। এবার ঈশান ওর মাথায় একটা চুমু খেয়ে বলতে লাগলো,
কেন এরকম পাগলামি করলেন বলুন তো? আপনার যদি কিছু হয়ে যেত তাহলে তাহলে কি আমি ভালো থাকতে পারতাম? তাহলে আব্বু তোমাকে মারবে কেন? তোমার তোমার গায়ে হাত তোলার সাহস কি করে হলো ওনার? সে জানে না মেয়ে তার জামাইকে কতখানি ভালোবাসে। তোমার গায়ে আঘাত করলে সেটাতে শুধু তোমার ব্যথা লাগে না, আমারও লাগে। সেটা ওনাকে বুঝিয়ে দিলাম। আপনার যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? তোমার কিছু হয়ে যেত ভেবেছিলাম, তোমার যদি কিছু হয়ে যেত ভেবেছিলাম তোমার কিছু হওয়ার আগে আমি নিজেকে শেষ করে দেব। এর জন্য কিন্তু আপনাকে অনেক বেশি শাস্তি পেতে হবে ম্যাডাম। যা শাস্তি দেওয়ার দাও, কিন্তু আমাকে আদর করবে, এখন থেকে দূরে সরাতে পারবে না। মারো মারো, বকো, যা ইচ্ছে তাই করো, তারপরও তোমার ওই কুটুম্বকে আমাকে একটু জায়গা দাও। মেয়েটা কথাগুলো বলেই কান্না করতে লাগলো। ঈশান ওর মাথায় এক হাত রেখে বারবার চুমু খেতে লাগলো। জ্ঞান ফিরতেই ঈশান ভয় পেয়ে গিয়েছিল যখন শুনলো ম্যাডামের এরকম একটা অবস্থা। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল মেয়েটার যদি কিছু হয়ে যায় তাহলে ও বাঁচবে কী করে। ঈশান নিজেকে সামলাতে পারছিল না। যখনই ভাবছিল মেয়েটা ওর জন্য নিজের ক্ষতি করেছে, অবশেষে মেয়েটাকে কাছে পেয়ে এখন বুকের ভিতর কিছুটা শান্তি লাগছে। ভালোবাসার মানুষটাকে কাছে পেয়ে বুকের মাঝে লুকিয়ে রাখতে ইচ্ছে করছে। ঘণ্টাখানেক পর সিনথিয়ার আব্বু আর ঈশানের আব্বু আম্মু এসে দুজনের সাথে কথা বলল। সিনথিয়া ওর আব্বুর সাথে এক চুল পরিমাণও কোনো কথা বলল না। ভদ্রলোক বলল ওদের বিয়েতে আর কোনো আপত্তি নেই, কিন্তু তারপরও মেয়ে কোনো কথা শুনল না। মেয়ে আগের মতোই হবু জামাইকে জড়িয়ে ধরে চুপ করে রইল। ঈশান বারবার বলল সিনথিয়াকে আব্বুর সাথে কথা বলার জন্য, কিন্তু ভদ্রলোককে তার মেয়ে শাস্তি দিয়েই ছাড়বে, তাই চুপ করে রইল। শেষে উপায় না পেয়ে সিনথিয়ার আব্বু বেরিয়ে গেল। মেয়েটা ঈশানের বুকের মধ্যে ঠিক আগের মতোই জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। কখন যে 2টা ঘন্টা পার হয়ে গেছে সিনথিয়া জানে না। যখন ঘুম ভাঙল খেয়াল করলো ঈশান ওর মাথায় হাত বোলাচ্ছে আর বারবার কপালে চুমু দিচ্ছে। মেয়েটার ঘুম ঘুম আদুরে চেহারাটা দেখেই ঈশানের খুব ইচ্ছে করছিল ওকে একটু আদর করে দিতে। আমি ঘুমিয়ে গেছিলাম, তুমি আমাকে ডাকুনি কেন? তোমাকে এই অবস্থাতে দেখতে ভালো লাগছিল, তাই এইভাবে দেখার লোভটা সামলাতে পারিনি। তুমি আমাকে আদর করোনি তাই না? ঘুমের মাঝেও তো আমাকে একটু আদর করে দিতে পারতে শোনো। ঘুমের মাঝে করলে তুমি বুঝতে পারতে না, এখন করবো জান। সিনথিয়া এবার একটু এগিয়ে আসলো ঈশানের মুখের দিকে। ঠোঁট জোড়া এগোতেই ঈশান ওর ঠোঁটে নিজের ঠোঁট দিয়ে স্পর্শ করতেই মেয়েটা ওর ঠোঁটে ঠোঁট চেপে ধরলো আর এক হাতে শার্টের কলারটা চেপে ধরে চোখ জোড়া বন্ধ করে নিল। ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো, এগিয়ে যাক তাদের এই নিষ্পাপ ভালোবাসা। এরকম আদরের স্পর্শ অনুভব করুক ভালোবাসার মানুষগুলো। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।